একবার কল্পনা করুন, আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ অর্থাৎ আপনার সন্তান তাকে কেউ চুরি করে নিয়ে গেছে বা অন্য কোনো শিশুর সাথে বদলে দিয়েছে। তখন আপনার মানসিক অবস্থা কেমন হবে? ঠিক এমনই একটি পরিস্থিতির মুখোমুখি হয় একজন মা, যিনি দাবি করছেন তার নবজাতক সন্তানকে অন্য কারোর সঙ্গে বদল করে ফেলা হয়েছে। অন্যদিকে একজন বাবা, যিনি নিজের বিষাক্ত অতীতকে পেছনে ফেলে সত্যকে খুঁজতে ছুটছে। সেই সঙ্গে রয়েছে একটি অন্ধকার জগৎ, যেখানে প্রতিটি কোণে কোণে লুকিয়ে আছে বিপদ ও জীবনের হুমকি। আমি বলছি 2025 সালে তামিল ভাষায় মুক্তিপ্রাপ্ত ক্রাইম সাসপেন্স থ্রিলার মুভি ডিএনএর কথা। ডিএনএ শুধু একটি সাসপেন্স মুভি নয়, এটি এক ধরনের আবেগের ঝড়। এই গল্পে ভালোবাসা, বিশ্বাস এবং বেঁচে থাকার লড়াই একত্রিত হয়ে একটি অবিস্মরণীয় কাহিনী গড়ে তোলে। প্রতিটি মুহূর্তে রয়েছে নতুন নতুন টুইস্ট এবং অপ্রত্যাশিত ঘটনা। এবার মুভির কথায় ফিরে আসি। সাল 2024, চেন্নাইয়ের বিজয় হসপিটালের মা ও শিশু ওয়ার্ড। এখানে একজন ব্যক্তি কাজ করছেন, তার নাম বারাদা। বারাদা একটি সফটওয়্যার কোম্পানিতে কর্মরত এবং হসপিটালের সকল রেকর্ড ডিজিটাল করার জন্য তার টিমকে কোম্পানি হায়ার করে। তাই বারাদা তার টিম নিয়ে হসপিটালে এসে ডাটা এন্ট্রির কাজ করতে থাকে। সারাদিনের কাজ শেষে বারাদা ক্লান্ত শরীরে নিজের গাড়ি নিয়ে বাড়ি ফেরার পথে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির কারণে রাস্তা স্পষ্ট দেখা যাচ্ছিল না। সেই সময় হঠাৎ বারাদা একটি বাইককে ধাক্কা দেয় তার গাড়ি দিয়ে। এই সময় বাইক রাস্তায় পড়ে যায়। অবস্থা যাচাই করতে তিনি নিচে নামলে দেখতে পেলেন বাইকে থাকা একটি দম্পতি রক্তাক্ত অবস্থায় বেহুশ হয়ে পড়ে আছেন। ঠিক সেই সময় এদিকে একটি অ্যাম্বুলেন্স যাচ্ছিল। অ্যাক্সিডেন্ট দেখে অ্যাম্বুলেন্স চালক রাজেন্দ্র সঙ্গে সঙ্গে নেমে আসেন এবং ওই দম্পতিকে তুলে অ্যাম্বুলেন্সে নিয়ে যান। ঠিক তখন ওই পাশ থেকে একটি শিশুর কান্নার শব্দ শোনা যায়। মূলত এই দম্পতির সঙ্গে একটি শিশুও ছিল, যার দুর্ঘটনার সময় সিটকে পাশে ঝুঁকে পড়ে। রাজেন্দ্র দ্রুত সকলকে হসপিটালে পৌঁছে দেয়, কিন্তু দম্পতিকে বাঁচানো যায়নি। যদিও রাজেন্দ্র ইচ্ছাকৃতভাবে পুলিশকে অ্যাক্সিডেন্টের বিষয়টি গোপন করেছিল এবং এই সময় তিনি বলেন, আমি হসপিটাল থেকে ফেরার সময় রাস্তার পাশে তাদেরকে পড়ে থাকতে দেখি এবং তাই তাদেরকে আমি হসপিটালে নিয়ে এসেছি। এই সময় বারাদা পাশেই বসেছিল, আর এই সময় বারাদার পাশে আরও একটি লোক বসেছিলেন, যিনি তার প্রেগনেন্ট স্ত্রীকে ডেলিভারির জন্য হসপিটালে নিয়ে এসেছিলেন। ডেলিভারির পর নার্স জানায় তার বাচ্চাকে আর বাঁচানো যায়নি। সংবাদটি শোনার সঙ্গে সঙ্গে লোকটি চিৎকার করে ওঠে এবং বারবার বলতে থাকে, আমার স্ত্রীকে এখন আমি কি বলবো? একথা শুনলে সে নিজেও মারা যাবে। বারাদাও বুঝতে পারছিলেন শিশুটি তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। অন্যদিকে অ্যাক্সিডেন্টে নিহত দম্পতির শিশুটিও এখন এতিম। তার কি হবে তাই নিয়ে সে উদ্বেগ ছিল। এই জন্য বারাদা রাজেন্দ্রের সঙ্গে আলোচনা করে এবং নিহত দম্পতির শিশুকে ওই লোকের হাতে তুলে দেয়। লোকের স্ত্রী জ্ঞান ফেরার আগেই মৃত শিশুর স্থানে ওই শিশুটিকে রেখে দেওয়া হয়। এই ঘটনা থেকে দৃশ্য পরিবর্তিত হয়ে বর্তমান সময়ে চলে আসে। এখানে আমাদের দেখানো হয় আনান নামের একজনকে। আনান একটি মেয়েকে অনেক ভালোবাসতেন, কিন্তু কোনো এক কারণে তাদের সম্পর্ক ভেঙে যায়। তাই তিনি হতাশায় ডুবে যান এবং নেশায় অভ্যস্ত হয়ে পড়েন এবং তিনি এখন কেবল ওই মেয়েটির কথা মনে করে সে নিজের নেশায় ডুবে থাকতে চায় আর বোতলের পর বোতল খালি করে। এখানে আমরা আনানের কিছু বন্ধুকেও দেখতে পাই, আর তারা আনানের এই অবস্থার সবকিছুই জানে। যদিও আনানের অবস্থা এতটাই খারাপ, কিন্তু আনানের পরিবার পুরোপুরি ভিন্ন। তার বাবা একজন মর্যাদাশীল মানুষ, তার ছোট ভাইও প্রতিষ্ঠিত। শুধু আনানই পথভ্রষ্ট হয়ে গেছে। পরিবার তাকে শুধরানোর জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু তাতে কোনো ফলাফল মিলেনি। এখন তারাও বুঝে গেছে আনানকে শুধরানোর চেষ্টা করা পুরাই বিফল। এই কারণে আনানের বাবা মা সিদ্ধান্ত নেন আনানের ছোট ভাই প্রকাশকে বিয়ে দেওয়ার। অবশ্য প্রকাশও আগে থেকে একটি মেয়েকে ভালোবাসে এবং তা তার পরিবারের সবাইকে জানিয়ে রেখেছে। এইসব আলোচনার মাঝেই আনানের বাবা ও আনানের মধ্যে তর্ক শুরু হয়। এই সময় আনানের বাবা তাকে নানা কথা বলে শাসন করে। আনান রেগে গিয়ে বাড়ি থেকে বের হয়ে আসে। অন্যদিকে আমাদের দেখানো হয় দিব্যা নামের একটি মেয়েকে। বয়সের দিক দিয়ে সে বড় হয়েছে, কিন্তু মানসিকতা এখনো শিশুদের মতো, মানে পুরোপুরি পরিপক্ক হয়নি। বিদ্যাকে আজ ছেলেপক্ষ দেখতে এসেছে, তাই বিদ্যার মা তাকে বুঝিয়ে দেয় তোর কোনো কিছু বলার দরকার নেই, শুধু সেখানে গিয়ে কপি নিয়ে দাঁড়িয়ে থাকবি, যা বলার আমি বলবো। বিদ্যা তার মায়ের কথা মতো কপি নিয়ে গিয়ে সেখানে দাঁড়িয়ে থাকে, ঠিক যেন একটি পুতুল। পাত্রপক্ষ তাকে নানা প্রশ্ন করে, কিন্তু দিব্যা কোনো উত্তর দেয় না। তার পরিবর্তে তার মা সকল প্রশ্নের উত্তর দিতে থাকে। যখন তার মা সকল কথার উত্তর দিচ্ছে, তখন ছেলেপক্ষ বলে সব প্রশ্নের উত্তর আপনিই দিচ্ছেন, মেয়ে কি কথা বলতে পারে না? এই সময় সে নিজেই জোরে করে বলে ওঠে, কে বলেছে আমি কথা বলতে পারি না? আমার মাই তো বলেছে আমার কিছু বলার দরকার নেই। যদি আমি কথা বলি তাহলে আমার বিয়ে ভেঙে যাবে, মানুষ আমার স্বভাব জেনে যাবে যে আমি এখনো শিশুর মতো আচরণ করি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে পাত্রপক্ষ তাড়াহুড়া করে চলে যায়। দিব্যার মা তখন রেগে যায় এবং তাকে মারতে শুরু করে, কারণ এটি মূলত দিব্যার মানসিক সমস্যা। সে এখনো বাচ্চাদের মতো আচরণ করে, কোথায় কি বলতে হবে তা সে বোধ হয়নি এখনো। মায়ের সতর্কতা আগে থেকেই ছিল যে পাত্রপক্ষের সামনে তার কথা বলার দরকার নেই, কারণ তাদের সামনে কথা বলার সঙ্গে সঙ্গেই তারা তাকে পাগল মনে করবে। আর এজন্য এর আগেও বেশ কয়েকটি সম্পর্ক ভেঙে গিয়েছে। দিব্যার মায়ের সতর্কতা ছিল এইভাবে চলতে থাকলে তোর কখনোই বিয়ে হবে না। তবে দিব্যার পরিবার এর জন্য তাকে চিকিৎসাও করাচ্ছিল। পরের দৃশ্যে দেখা যায় রাতে আনান ভিখারিদের সাথে শুয়ে আছে। ঠিক তখনই আনানের বন্ধুরা
তাকে খুঁজে পেয়ে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে তখন আনানের ছোট ভাইয়ের বিয়ের জন্য মেয়ে পক্ষ এসেছে। ভিতরে তাদের বিয়ের কথাবার্তা চলছিল। আনান যেন কিছু দেখতে না পায় এই জন্য তার বন্ধুরা তাকে অন্য দিক দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু এ সময় আনান সব দেখে ফেলে এবং সবার সামনে উদ্ভট আচরণ করতে শুরু করে। মূলত আনান অনেক মদ খেয়েছিল এবং পুরোপুরি মাতাল অবস্থায় ছিল। সে কি করছে বা কি বলছে সে নিজেই জানে না। এমনকি হঠাৎ আনান বেহুশ হয়ে যায়। এই দৃশ্য দেখে মেয়ে পক্ষ অনুষ্ঠান ত্যাগ করে চলে যায়। তবে যাওয়ার সময় তারা আনন্দের বাবাকে বলে যায়, আপনার ছোট ছেলে আমাদের পছন্দ হয়েছে, আমরা রাজি, কিন্তু যেই করে আপনার বড় ছেলের মতো একজন মাতাল রয়েছে সেই করে আমরা আমাদের মেয়েকে পাঠাতে পারি না। আগে আপনার বড় ছেলেকে ঠিক করুন, দরকার হলে আমরা অপেক্ষা করব। পাত্রপক্ষ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আনানের বাবা রেগে ওঠে, কারণ আনানের জন্য তার ছোট ভাইয়ের ভবিষ্যৎ বিপন্ন হচ্ছে আর এটা সে কোনোভাবেই হতে দিতে চায় না। এর জন্য আনানের বাবা তাকে অনেক কথা শুনিয়ে এই সময় বাড়ি থেকে বের করে দেয়। এই কারণে আনান তার বন্ধুদের সাথে তাদের বাড়িতে চলে আসে। আনানের বন্ধুরা তাকে বোঝানোর চেষ্টা করছিল, তুই যাকে ভালোবেসেছিস সে তোকে ছেড়ে চলে গেছে, সে অন্য কাউকে বিয়ে করেছে, সে নিজের জীবন নিয়ে ভালো আছে, তাহলে তুই কেন তোর নিজের জীবন নষ্ট করবি? কিন্তু আনান বলে সে আমাকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে যায়নি। এখানে আমরা জানতে পারি আনানের কথার পেছনের কারণ। আনানের প্রাক্তন প্রেমিকা ইচ্ছাকৃতভাবে তাকে ছেড়ে যায়নি, তার পরিবার প্রভাব ও চাপ দেয় তাকে অন্য কারোর সঙ্গে বিয়ে করতে হয়েছে। কিন্তু বিয়ের পরও মেয়েটি সুখী হতে পারেনি। বিয়ের পরও মেয়েটি আনানকে বারবার বোঝানোর চেষ্টা করেছে, অনেকবার কথা বলেছে, আনানও চেষ্টা করেছে সবাইকে বোঝাতে, কিন্তু কেউ আনানের কথা মনোযোগ দেয়নি। মেয়েটিও তার কষ্ট সহ্য করতে না পেরে একসময় আত্মহত্যা করে। অনেকে মনে করে আনান হয়তো এই কারণেই মদ খায়, কিন্তু আসল কারণ হলো মেয়েটির মৃত্যুর জন্য আনান নিজেকে দায়ী করে। তাই আনান সবসময় মদের নেশে ডুবে থাকে। আনানের কথা শুনে তার বন্ধুরা বুঝতে পারে আনানের মনে অনেক কষ্ট লুকিয়ে রয়েছে। তারা জানতো যদি তাকে সঠিকভাবে সহায়তা করা না হয় একদিন সবকিছু এমনভাবে শেষ হয়ে যেতে পারে। এই জন্য তার বন্ধুরা সিদ্ধান্ত নেয় আনানকে একটি রিহেব সেন্টারে ভর্তি করাবে। রিহেব সেন্টারে যাওয়ার পর আনানের মধ্যে ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করে। তার পরিবারও লক্ষ্য করতে পারে যে আনান এখন অনেকটাই ভালো হয়ে উঠেছে। এই কারণে তারা সিদ্ধান্ত নেয় আনানকে বিয়ে দেওয়া হবে। এরপর আনানের জন্য পাত্রী নির্বাচন করা শুরু হয়। এখানেই দেখা যায় আনানের জন্য পাত্রী হিসাবে যাকে দেখতে এসেছে তিনি হলেন দিব্যা। আনানের পরিবার আগেই দিব্যার বাবা মাকে আনান সম্পর্কে সব তথ্য জানিয়েছিল, যদিও আনানের অতীত নিয়ে তাদের কোনো সমস্যা ছিল না, কেননা সেই সময় দিব্যার বাবা মা ভাবছিল তাদের মেয়েরও তো সমস্যা রয়েছে, তাহলে সমস্যা কি? তাছাড়া ছেলেটিও এখন ভালো হয়ে গেছে। তবে তখনও আনানের পরিবার জানতো না যে দিব্যার কিছু মানসিক সমস্যা রয়েছে। দুপক্ষের সম্মতিতেই বিয়ের তারিখ ঠিক হয়। বিয়ের দিন সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। অনুষ্ঠান চলাকালীন দিব্যার আত্মীয় স্বজনরা তার মানসিক পরিস্থিতি নিয়ে আলোচনা করছিল। আনানের বন্ধুরা বিষয়টি লক্ষ্য করে এবং আনানের বাবার সঙ্গে শেয়ার করে। আনানের বাবাও শুনে অবাক হয়। তিনি বলেন, আমাদের ছেলে সম্পর্কে সবকিছুই আমি আপনাদের বলেছিলাম, কিন্তু আপনার মেয়ের মানসিক অবস্থা সম্পর্কে আমাদের কিছু জানানো হয়নি। দিব্যার পরিবার পাল্টা প্রশ্ন করে, আপনার ছেলে যে নেশা ছেড়ে দিয়েছে তার নিশ্চয়তা কি? এই পরিস্থিতিতে আনানের বাবা সিদ্ধান্ত নেয় এই মেয়ের সঙ্গেই তার ছেলের বিয়ে দেবে। এদিকে আনানের বন্ধুরা চেষ্টা করে তাকে বোঝানোর, বিয়েটা ভেঙে দেওয়া। তারা বলে আনানের জন্য আমরা আরো ভালো মেয়ে পাবো, কিন্তু আনানের বাবা তাদের কথা মানতে রাজি নয়। তাই এবার আনানের বন্ধুরা সিদ্ধান্ত নেয় তারা সরাসরি আনানের সাথে কথা বলবে। আনান সবকিছু জানার পর সকলের সামনে এসে বলে সে এই বিয়ে করতে রাজি, মেয়ে যেমনই হোক তাতে তার কোনো সমস্যা নেই। আনানের বন্ধুরা তার এই কথা শুনে অনেক অবাক হয় এবং আনানকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু আনান কারো কথা শুনে না। দিব্যার হাত ধরে সকলের সামনে ঘোষণা করে, আমি এই মেয়েকেই বিয়ে করব, আপনারা চিন্তা করবেন না, আমি তার ভালোভাবেই যত্ন নেব। আমার বিশ্বাস দিব্যা আমার জীবনে এসে আমার জীবনকে আরো সুন্দর করে তুলবে। এই ঘোষণার পরপরই আনান ও দিব্যার বিয়ে সম্পূর্ণ হয়। বিয়ের পর আনান ধীরে ধীরে চেষ্টা করতে থাকে দিব্যাকে বোঝাতে। অন্যদিকে দিব্যাও আনান থেকে অনেক কিছু শিখছিল। আনান তাকে শেখাচ্ছে কোন পরিস্থিতিতে কি করা উচিত, কাকে কি বলা উচিত, সবকিছুই। দিব্যা ধীরে ধীরে অনেক কিছু বুঝতে শুরু করে। আনানও তার চাকরিতে যোগদান করে। সব মিলিয়ে তাদের দিনগুলো খুব ভালোই কাটছিল। এরপর একদিন দিব্যা জানায় তাদের ঘরে নতুন অতিথি আসতে চলছে, অর্থাৎ সে গর্ভবতী। এই সুখবর শুনে আনান অত্যন্ত খুশি হয় এবং সেই খুশিতেই দ্রুত দিব্যাকে চেক আপের জন্য হসপিটালে নিয়ে যায়। দিব্যার প্রেগনেন্ট হওয়ার খবর শুনে তার বাবা মা হসপিটালে ছুটে আসে। এখন শুধু দিব্যার ডেলিভারির অপেক্ষা। অন্য একটি দৃশ্যে হসপিটালের বাইরে একটি বৃদ্ধা মহিলাকে দেখানো হয়। তার দুই হাতে দুটি ব্যাগ রয়েছে এবং সে হাসপাতালের ভিতরে প্রবেশ করে। মূলত এই বৃদ্ধা গর্ভবতী মহিলাদের কাছে শুকনো খাবার বিক্রি করতে আসে, তাই দুই ব্যাগে বিভিন্ন ধরনের খাবার রাখা হয়েছে। বৃদ্ধা খাবার বিক্রি করার সময় বারবার ওয়ার্ডের ভেতরে থাকা বাচ্চাদের দিকে নজর রাখছিল। কিছুক্ষণ সময় কাটানোর পর বৃদ্ধা ওয়ার্ডের বাইরে এসে বসে থাকে। অনেক সময় পার হয়ে যায়, আশেপাশে যারা বসেছিল তারাও সবাই চলে যায়। বৃদ্ধার নজর তখনও ওয়ার্ডের ভেতরে থাকা একটি নির্দিষ্ট শিশুর দিকেই থাকে। অনেক সময় বসে থাকার পর বৃদ্ধা লক্ষ্য করে হঠাৎ ওই শিশুর মা তাকে রেখে অন্যদিকে চলে যাচ্ছে। সঙ্গে সঙ্গে বৃদ্ধা জানালা দিয়ে বাচ্চাটিকে বের করে নিয়ে আসে এবং হসপিটালের পিছনে নিয়ে আসে। এরপর বাচ্চাটিকে তার ব্যাগের মধ্যে রেখে মুখে 2 ফোঁটা ওষুধ দেয়।
যদিও ঠিক কোন ওষুধ তা স্পষ্ট নয়, তবে মনে করা হয় এটি একটি ঘুমের ওষুধ। এভাবে বৃদ্ধা তার ব্যাগে করে বাচ্চাটিকে সেখান থেকে চুরি করে নিয়ে আসে। পরে একজন নারী সেই শিশুকে বুকের দুধ খাওয়ায়, তবে এটার বিনিময়ে সে টাকা নেয়। অর্থাৎ সবকিছুই বৃদ্ধার পরিকল্পনা অনুযায়ী করছে। অন্যদিকে দিব্যা যখন লেবার পেন অনুভব করে তখন তাকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেই সময় সবাই অপারেশন থিয়েটারের বাইরে অপেক্ষা করছিল। আর সেই সময় আমরা দেখতে পাই ওই বৃদ্ধা মহিলাকে হসপিটালের ভিতরে প্রবেশ করতে। কিছুক্ষণ পর দিব্যা একটি পুত্র সন্তানের জন্ম দেয়। সঙ্গে সঙ্গে হসপিটালের নার্স নবজাতক শিশুর হাতে একটি ট্যাগ লাগিয়ে দেয়, যেখানে বাচ্চা ও মায়ের সকল তথ্য লেখা থাকে। বাচ্চা জন্মের সাথে সাথে হসপিটালের সার্ভারে সমস্ত ডিটেলস আপডেট করা হয়। একজন নার্স বাচ্চাটিকে বাইরে নিয়ে আসে এবং বাচ্চাকে দেখার পর পরিবারের সবাই অনেক খুশি হয়। আনানের বাবা খুশিতে একজন জ্যোতিষীকে ফোন করে তার নাতির ভবিষ্যৎ জানতে চায়। জ্যোতিষী জানায় আপনার নাতির জন্ম খুব শুভ নক্ষত্রে হয়েছে এবং ভবিষ্যতে বাচ্চাটি তার বংশের মুখ উজ্জ্বল করবে। এরপর বাচ্চাটিকে অবজারভেশন রুমে নেওয়া হয়। এদিকে দিব্যাকেও বেডে শিফট করা হয়েছে। ঠিক তখনই আমরা দেখতে পাই ওই বৃদ্ধা মহিলাকে ব্যাগ নিয়ে হসপিটাল থেকে বের হয়ে যাচ্ছে। হাসপাতালের পক্ষ থেকে বাচ্চাকে ডেলিভারি রুম থেকে অবজারভেশন রুমে নেওয়া হলেও নির্দিষ্ট সময় অন্তর অন্তর তাকে দুধ খাওয়ানোর জন্য মায়ের কাছে নিয়ে আসা হয়। এই নিয়ম অনুযায়ী দিব্যার বাচ্চাকেও দিব্যার কাছে আনা হয়। কিন্তু যখন দিব্যার কোলে বাচ্চা দেওয়া হয় সে বাচ্চার মুখ দেখেই চেঁচিয়ে ওঠে, এটা কার বাচ্চা? এটা তো আমার বাচ্চা না, আমার বাচ্চা কোথায়? এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। আনান তাকে বোঝানোর চেষ্টা করে, এটা তো আমাদেরই বাচ্চা, কিছুক্ষণ আগেও আমরা বাচ্চাটাকে দেখেছি। কিন্তু দিব্যা মানতে চায় না। সে বলছে আমি আমার বাচ্চাকে দেখেছি, আর এটা আমার বাচ্চা না, আমার বাচ্চা কোথায়? এই চেঁচামেচির শব্দ শুনে হসপিটালের প্রধান এগিয়ে আসে। তিনি দিব্যাকে বোঝানোর চেষ্টা করে, বাচ্চা জন্মের পরই আমরা বাচ্চার হাতে বাচ্চার মায়ের সকল তথ্য সম্বলিত ট্যাগ লাগিয়ে দিয়েছি। তোমার বাচ্চার হাতেও ট্যাগ লাগানো আছে, এটা তোমারই বাচ্চা। তবুও দিব্যা মানতে চায় না। তাই ডাক্তার তর্কে না জড়িয়ে আনান ও দিব্যার মাকে অফিসে ডেকে পাঠায়। তাদের সঙ্গে কথা বলার পর তারা দিব্যার পূর্বের সমস্যাগুলো জানায়। সবকিছু শুনে আনান বুঝতে পারে কেন দিব্যা এমন করছে। এটি মূলত তার মানসিক অবস্থার কারণে। তাছাড়া বাচ্চা জন্ম দেওয়ার পর অনেক মেয়েই এই ধরনের মানসিক অবস্থার মধ্যে দিয়ে যায়। ঠিক সেই সময় লেবার ওয়ার্ড থেকে চেঁচামেচি শব্দ শুনে আনান ছুটে আসে। সেখানে সে দেখে লেবার ওয়ার্ডে থাকা সব বাচ্চাকে দিব্যা চেক করছে, কারণ তার ধারণা অনুযায়ী বাচ্চা হয়তো বদলানো হয়েছে। আনান কিছুতেই দিব্যাকে বোঝাতে পারছে না। এমনকি দিব্যা ওয়ার্ডের ডাস্টবিনগুলো পরীক্ষা করে দেখতে থাকে কোনো বাচ্চা সেখানে ফেলে রাখা হয়েছে কিনা। দিব্যার এই আচরণ দেখে সবাই মনে মনে ভাবছিল দিব্যা হয়তো মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে। এরপর কিছুটা মন খারাপ নিয়ে আনান হাসপাতালের বিল পরিশোধ করতে আসে। কিন্তু আনানের মাথার মধ্যে শুধু একটি জিনিসই ঘুরছে, দিব্যা এবং তার আগের কথাগুলো। আনান ভালো করেই জানে যে দিব্যা যতই অদ্ভুত বা পাগলামি করুক না কেন, দিব্যা সবকিছু স্পষ্টভাবে মনে রাখতে পারে। এছাড়াও দিব্যা কখনো মিথ্যা বলে না। অর্থাৎ যেহেতু দিব্যা বলছে যে কোথাও কোনো সমস্যা হয়েছে, সেটি অবশ্যই ঘটেছে। এই কারণে আনান হসপিটালে বিল পরিশোধ না করে সরাসরি থানায় চলে যায় এবং অভিযোগ দায়ের করে। এরপর একজন ইন্সপেক্টর আনানের সঙ্গে হসপিটালে আসে। তারা হসপিটালের প্রধান ডক্টরের সাথে দেখা করে। প্রধান ডক্টর তাদের সকলকে সিসিটিভি ফুটেজ দেখান। সেখানে দেখা যায় দিব্যার বাচ্চা জন্মানোর পরপরই তাকে অবজারভেশন রুমে নেওয়া হয়েছে এবং পুনরায় ব্রেস্ট ফিড করানোর জন্য দিব্যার কাছে নিয়ে আসা হয়েছে। সমস্ত ঘটনা ফুটেজে স্পষ্টভাবে দেখা যায়। এখানে কোনো ধরনের ব্যর্থতা ঘটেনি এবং বাচ্চা মিসিং হওয়ার কোনো সম্ভাবনাও নেই। ইন্সপেক্টর ওই নার্সের সাথেও কথা বলেন, যিনি আনানের বাচ্চাকে পরিচর্যা করছিলেন। তার কথার ভিত্তিতে নিশ্চিত হয় এখানে বাচ্চা বদল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। সকলের সঙ্গে কথা বলার পর ইন্সপেক্টর আনানকে জানান, আমার মনে হয় এখানে কোনো সমস্যা নেই, আপনারা হয়তো ওভার রিয়েক্ট করছেন, আপনার স্ত্রীর সঙ্গে ভালোভাবে কথা বলুন। এরপর ইন্সপেক্টর চলে যান। এই পরিস্থিতিতে হসপিটাল কর্তৃপক্ষও চাইছে কিছুটা দুর্নাম এড়ানোর জন্য, তাই তারা দিব্যাকে হসপিটালে আর রাখতে চাচ্ছে না। তাই দিব্যাকে ছাড়পত্র দিয়ে দেওয়া হয়। কিন্তু দিব্যা তখনও জোর দিয়ে বলছে এই সন্তান আমার নয়, আমাকে আমার নিজের সন্তান ফিরিয়ে দিন। অপরদিকে রাতে আনানের বাড়িতে দিব্যা বাচ্চার সঙ্গে বসে আছে, তবে বারবার একই কথা বলছে। এই কথাগুলো শুনে আনান চিন্তায় পড়ে এবং ভাবতে থাকে কোথাও তো কোনো সমস্যা আছে, না হলে দিব্যা এমন আচরণ করবে না। আনান তার বন্ধুদের সাথেও আলোচনা করে, কিন্তু তারা কেউ কিছু স্পষ্টভাবে বুঝতে পারে না। এদিকে আনান ইন্সপেক্টরের সঙ্গে পরামর্শ করে। ইন্সপেক্টর জানায় আপনি যদি প্রমাণ করতে পারেন যে এই বাচ্চা আপনার নয়, তবেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। এই জন্য আনানকে ডিএনএ টেস্ট করতে হবে। আনান তার একজন লয়ার বন্ধুর পরামর্শ নেন। লয়ারের মতে কোর্টে আবেদন করলে অনেক সময় লাগবে, তাই সে ব্যক্তিগতভাবে এই কাজটি করানোর পরামর্শ দেয়। এরপর আনান গোপনে দিব্যা ও বাচ্চার কিছু ডিএনএ স্যাম্পল সংগ্রহ করে টেস্ট করান। পরীক্ষা রিপোর্টে দেখা যায় বাচ্চাটি সত্যি আনানের না। আনান সঙ্গে সঙ্গে ইন্সপেক্টরকে বিষয়টি জানান। এই জন্য ইন্সপেক্টর চিরাম্বাম নামের একজন এসআইকে এই কেসের তদন্তভার দেন। পরের দিন চিরাম্বাম আনানকে সঙ্গে নিয়ে ক্রাইম রেকর্ড অফিসে যান। সেখানে গিয়ে তারা বাচ্চাটির বিষয়ে বিস্তারিত জানান। তারা জানতে পারে একটি চক্র আছে যারা বিভিন্নভাবে নবজাতক বাচ্চা চুরি করে থাকে, আর তারপর তারা মেয়ে বাচ্চাদের বিদেশে পাচার করে দেয়
আর ছেলে বাচ্চা হলে তাদের বিভিন্ন কালো জাদুর জন্য বিভিন্ন পূজায় বলি দেওয়া হয়ে থাকে। চিরাম্বাম আনানের কষ্ট বুঝতে পারছে, তাই এখন আনান এবং চিরাম্বাম পাগলের মতো ওই বাচ্চাকে খুঁজতে থাকে। এরপর এসআই চিরাম্বামকে একটি সোর্স কল দিয়ে জানায় আজ রাতেই কোনো একটি জায়গায় কালো জাদুর পূজা হবে। খবর পেয়ে আনান এবং চিরাম্বাম ওই লোকেশনে গিয়ে অনেক খোঁজাখুঁজি করতে থাকে এবং এক সময় আনান কিছু দূরে ধোঁয়া দেখতে পায়। যেখানে যাওয়ার পর সে দেখতে পায় সেখানে কিছু লোক একটি বাচ্চাকে সামনে রেখে পূজা করছে, আর যখনই তারা ওই বাচ্চাকে বলি দিবে ঠিক ওই মুহূর্তে আনান তাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং ওই লোকদের সঙ্গে লড়াই করে বাচ্চাটিকে উদ্ধার করে। তবে তারা নিশ্চিত নয় যে বাচ্চাটি তাদেরই, এই জন্য তারা বাচ্চাটিকে দিব্যার কাছে নিয়ে আসে। দিব্যা জানায় এই বাচ্চাও আমাদের না। তাই আনান চিরাম্বামকে অনুরোধ করে আমি যেমন আমার বাচ্চার জন্য এত বেকুল, তাহলে এই বাচ্চার বাবা মাও তার জন্য তেমনই বেকুল, তাই এই বাচ্চার বাবা মাকে খুঁজুন। আর তাছাড়া এই সময় আনান বুঝতে পারে সবাই দিব্যাকে পাগল মনে করলেও দিব্যার মধ্যে মানবিক দৃষ্টিকোণ আছে। এরপর চিরাম্বাম এবং আনান শহরের হারিয়ে যাওয়া বাচ্চাদের একটি লিস্ট তৈরি করে এবং তদন্ত শুরু করে। বিষয়টি কোর্ট পর্যন্ত যায়। কোর্টও আনানের অভিযোগ গুরুত্ব সহকারে গ্রহণ করে এবং পুলিশকে তদন্তের নির্দেশ দেয়। চিরাম্বাম আনানকে নিয়ে হাসপাতালে যায় এবং সেই দিনে সমস্ত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। একই সঙ্গে সেই দিন ওই এরিয়ায় যারা স্টাফ ছিলেন সবাইকে জিজ্ঞাসাবাদ করেন, তবে কোনো কুল পাওয়া যায় না। এর জন্য চিরাম্বাম আবারও হাসপাতালের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে। ফুটেজে বাচ্চার আনা নেওয়ার টাইমিং এর গ্যাপ দেখে তিনি সন্দেহ করেন। চিরাম্বাম হাসপাতালে গিয়ে সময় যাচাই করেন। ওয়ার্ড থেকে চাইল্ড এনআইসিউতে যাওয়া এবং ফিরে আসার সময় হিসাব করে তিনি তখন বুঝতে পারেন ঠিক সেই সময়ের মধ্যেই কিছু একটা ঘটেছে। চিরাম্বাম ডক্টর এবং নার্সের সঙ্গেও দেখা করে কথা বলেন। অন্যদিকে আনান হাসপাতালে এক বৃদ্ধাকে ব্যাগ নিয়ে বসে থাকতে দেখেন। ওই মহিলা যাকে আমরা মুভির শুরুর দিকে দেখেছিলাম। কিছুক্ষণ পর বৃদ্ধা চলে যেতে চাচ্ছিল, তখন আনান তার ব্যাগ ধরে এগিয়ে দিচ্ছিল। আর মহিলাটি কিছু দূর যাওয়ার পর তার মনে পড়ে মহিলার ওই ব্যাগটি অনেক বেশি ভারী ছিল, তাই সে মহিলার দিকে তাকিয়েছিল। আর ঠিক সেই সময় আনান দেখতে পায় ব্যাগের ভিতর থেকে একটি বাচ্চার হাত বের হতে। আনান দৌড়ে তাকে ধরতে যান, তবে বৃদ্ধা ব্যাগ সহ গাড়িতে করে চলে যান। আনান তাকে ফলো করে এমনকি তার বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। কিছুক্ষণ পর একজন ব্যক্তি এসে ওই বৃদ্ধার কাছ থেকে বাচ্চাটিকে নিয়ে যায়। আনান তখনও তাকে অনুসরণ করছে এবং চিরাম্বাম থানা থেকে ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসে। এদিকে এতক্ষণে সেই ব্যক্তি বাচ্চাটিকে একটি আন্ডার কনস্ট্রাকশন ভবনে নিয়ে এসেছে। সেখানে তার সঙ্গে আরও কয়েকজন লোক উপস্থিত হয়েছে। আনান চুপচাপ বাচ্চাটিকে উদ্ধার করার চেষ্টা করছিল, কিন্তু সে ধরা পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে ওই লোকদের সাথে ফাইট করতে শুরু করে। কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তাদের কাছ থেকে কিছু তথ্য পায়। এই সময় আমরা জানতে পারি তারা মূলত মূর্তি নামের একজন ব্যক্তির অধীনে কাজ করে। জানা যায় মূর্তি বাচ্চা নেওয়ার জন্য কিছুক্ষণের মধ্যে সেখানে উপস্থিত হবে, তবে মূর্তি বাচ্চাকে কি করে কাকে দেয় এই তথ্য তারা জানে না। তাই আনানরা এখন মূর্তির আসার অপেক্ষায় আছে। কিছুক্ষণ পর মূর্তি আসে। এই সময় তাকে ধরার জন্য পুলিশ আগে থেকেই উৎ পেতেছিল। মূর্তি আসার সঙ্গে সঙ্গে সেখানে থাকা লোকটি তাকে ইশারা দিয়ে পালিয়ে যেতে বলে। মূর্তি যখন তার গাড়ি নিয়ে পালিয়ে যাচ্ছিল তখন আনান কেচি গেট বন্ধ করে দেয়। এতে মূর্তি আর পালাতে পারে না এবং তারা মূর্তিকে ধরে ফেলে। এরপর তাকে থানায় না নিয়ে অন্য একটি গোপন জায়গায় বন্দি করে রাখা হয় এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে তথ্য বের করা হয়। জানা যায় মূর্তির একটি নার্সিং এজেন্সি রয়েছে। সে বিভিন্ন হসপিটালে নার্স সরবরাহ করে থাকে এবং নার্সদের মাধ্যমে বাচ্চা চুরি কাজও সম্পূর্ণ করে। তবে মূর্তিরও একজন বস রয়েছে। মূর্তি বাচ্চা তার বসকে দেওয়ার পর সে এই বাচ্চাগুলো কি করে তা মূর্তি জানে না। এদিকে আমরা আরও জানতে পারি যে ওই হাসপাতালে দিব্যার বাচ্চাকে যে নার্স আনা নেওয়া করেছিল তার একটি যমজ বোন রয়েছে, আর সেই মূলত দিব্যার বাচ্চাকে পাল্টে দিয়েছে আর আনানের বাচ্চাকে সেই বুড়ি মহিলার হাতে তুলে দিয়েছে। আর তখন তাকে আটক করা হয় এবং সেই সাথে বুড়ি মহিলাকেও ধরে নিয়ে আসা হয়। বুড়ির সাথে কথা বলার পর জানা যায় সে মূর্তির গ্যাংয়ের লোককে বাচ্চা হস্তান্তর করছিল, তবে মূর্তি বাচ্চা কাকে দিচ্ছে তা এখন বের করতে হবে। অপরদিকে দিব্যা এতদিন যে বাচ্চাকে লালন পালন করছিল তার বাবা মার সন্ধান পাওয়া যায়। এরপর দিব্যা বুকে এক আকাশ সমান কষ্ট চাপা দিয়ে বাচ্চাটিকে তাদের হাতে তুলে দেয়। এই সময় আমরা দেখতে পাই দিব্যা বাচ্চা হারানোর কষ্টে পাগল প্রায়। এরপর আনান আবার মূর্তিকে জিজ্ঞাসাবাদ করে। মূর্তি জানায় সে কেবল অর্ডার অনুযায়ী কাজ করে, তবে কোথা থেকে কোন বাচ্চাকে চুরি করতে হবে সেই নির্দেশ তাকে রাজেন্দ্র নামের একজন ব্যক্তি দেয়। রাজেন্দ্রের একটি বড় সিকিউরিটি এজেন্সি রয়েছে এবং তার আড়ালে এই ধরনের অপরাধ সংঘটিত হয়। আনান রাজেন্দ্রকে খুঁজতে খুঁজতে একটি বারে গিয়ে তার সন্ধান পায়, কিন্তু আনান সেখানে যাওয়ার আগেই কিছু গুন্ডা তার উপর হামলা চালায়। আনান সেই গুন্ডাদের সঙ্গে লড়াই করে, কিন্তু তারা আনানকে জোরপূর্বক মদ খাইয়ে নেশাগ্রস্ত করে এবং রাজেন্দ্রকে হত্যা করে পালিয়ে যায়। পরবর্তীতে আনান রাজেন্দ্রের শেষকৃত্য অনুষ্ঠানে আসে, আর তখনই দেখা যায় সেই বারাদাকে, যাকে মুভি শুরুতে দেখানো হয়েছিল। দেখেই বোঝা যায় সে এখন অনেক টাকার মালিক। রাজেন্দ্র মারা যাওয়ার পর আনান হতাশ হয়ে যায়। এখন সে ভাবছে কিভাবে তার ছেলেকে এখন সে উদ্ধার করবে, কেননা একমাত্র রাজেন্দ্রই জানতো তার ছেলের খোঁজ।
এই সময় আনানের মনে পড়ে গাজা নামের এক গুন্ডার কথা, যে কিছুদিন আগে জেল থেকে ছাড়া পেয়েছে। সে আগে এইসব কাজের সাথে জড়িত ছিল। আনান জিজ্ঞাসাবাদের জন্য গাজার কাছে গেলে তারা তাকে অনেক মারধর করে বেঁধে রাখে এবং পরে ওই পুলিশকে খবর দেন, কেননা গাজা আগে থেকেই ওই পুলিশকে জানতো। আর তাছাড়া ওই পুলিশই আনানকে গাজার সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। পুলিশ এসে তাকে অনুরোধ করে আনানকে ছেড়ে দেওয়ার জন্য। সেই সময় গাজার লোকদের মধ্য থেকে একজনকে আনান চিনতে পারে, যিনি গত রাতে রাজেন্দ্রকে হত্যা করেছিল। এরপর আনান তাদের সাথে তুমুল ফাইট করে এবং গাজার গলায় ছুরি ধরে গাজা জানায় বারাদার নির্দেশেই সে রাজেন্দ্রকে হত্যা করেছে। প্রশ্ন হলো, বারাদা কেন রাজেন্দ্রকে হত্যা করতে চায়? এরপর দৃশ্য ফ্ল্যাশব্যাকে চলে যায়। 2004 সালে বারাদা ও রাজেন্দ্র যে লোককে বাচ্চাটি হস্তান্তর করেছিল, পরের দিন লোকটি তার স্ত্রীর কিছু স্বর্ণ বারাদাকে দিয়ে দেয় এবং বারাদা সেটি রাজেন্দ্রের সঙ্গে ভাগ করে নেয়। তারপর থেকে তারা এই কাজটিকে তাদের পেশা হিসাবে বেছে নেয়। এর মধ্যে সরকার ঘোষণা দেয় সব অফিসের তথ্য ডিজিটালাইজেশন করতে হবে। হসপিটালে পেশেন্টদের ডিটেলস, ট্রিটমেন্ট, ডক্টরদের তথ্য, স্টাফদের তথ্য, মেডিসিন সংক্রান্ত সকল তথ্যই ডিজিটাল করা আবশ্যক। বারাদা তখন এইসব কার্যক্রম নিয়ে ব্যস্ত ছিলেন। এমন সময় একদিন তার সঙ্গে একজন ব্যক্তি দেখা করতে আসেন এবং তার এক বন্ধুর কথা উল্লেখ করেন যার সন্তান হচ্ছে না। তিনি জানান, আপনারা যদি আমাদের জন্য একটি বাচ্চা ব্যবস্থা করতে পারেন তবে আমরা আপনাদের 5 লক্ষ টাকা প্রদান করব। এত বড় টাকার প্রস্তাব শুনে বারাদা লোভ সামলাতে পারে না। তারপর বারাদা রাজেন্দ্রকে ব্যবহার করে একটি রুট লেভেলের টিম তৈরি করে। এই টিমের মূল দায়িত্ব ছিল হসপিটাল থেকে বাচ্চাদের বের করে আনা। রাজেন্দ্র তাদের কাজের দায়িত্ব বুঝিয়ে দিয়ে কার্যক্রম শুরু করে। তবে কোন হসপিটালে কখন এবং কোথায় বাচ্চা জন্ম নিচ্ছে এইসব তথ্য জানা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সময় সরকার ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত সকল তথ্য ডিজিটালাইজেশন করার নির্দেশ দিয়েছিল। এই সুযোগে বারাদা নিজের একটা সফটওয়্যার কোম্পানি খুলে এবং কয়েকটি হসপিটালের সঙ্গে কাজের যোগাযোগ স্থাপন করেন। ফলে ওই সব হসপিটালের সকল পেশেন্টের তথ্য তার হাতে চলে আসে। বারাদা সেই ডাটা বিশ্লেষণ করে তার টার্গেট বাচ্চাদের নির্বাচন করতেন। এরপর ধাপে ধাপে সে বাচ্চা বিক্রি করে একটি বড় নেটওয়ার্ক তৈরি করে। বারাদা তার সকল ডিল মন্দিরে করতেন, কারণ মন্দিরে আলোচনা করলে কেউ তাকে সন্দেহ করতো না। এবার আসি দিব্যার বাচ্চার কাহিনীতে। এক দম্পতি সন্তান লাভ করতে পারছিল না এবং তারা বারাদার কাছে সন্তান কিনতে এসেছিল। তারা চেয়েছিল একটি নির্দিষ্ট নক্ষত্রে জন্ম নেয়া ছেলে সন্তান। এর জন্য তারা বিশাল অর্থের 2 কোটি টাকার প্রস্তাব দিয়েছিল। যদিও বারাদার কাছে আগে এমন ডিমান্ড কখনো আসেনি, তবুও এত বড় প্রস্তাব শুনে সেটি গ্রহণ করে। বারাদা একজন জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করে ঠিক করেন কোন সময় বাচ্চা জন্ম নেবে। এদিকে বারাদা সফটওয়্যার কোম্পানি শহরের বড় বড় হসপিটালগুলোতে তাদের সার্ভিস প্রদান করে থাকে। ফলে বারাদা তাদের পেশেন্ট লিস্ট চেক করতে সক্ষম হন। তিনি দেখেন শহরে যেই সকল মহিলারা ওই সময় গর্ভবতী তাদের মধ্যে কে শুভ নক্ষত্রের দিনে বা তার কাছাকাছি ডেলিভারি করতে পারে। সেই অনুযায়ী তিনি শর্ট লিস্ট তৈরি করেন। ফিল্টারের মধ্যে একজন ছিলেন দিব্যা। বারাদা ওই সমস্ত মহিলাদের উপর নজরদারি শুরু করেন। অনেক মহিলা সেই দিনের আগেই ডেলিভারি হওয়া লিস্ট থেকে বাদ পড়ে যান। দিব্যা ও আরও একজন মহিলার উপর নজরদারি চালানো হয়। দিব্যার বাচ্চা জন্ম নেওয়ার দিন শহরের বিভিন্ন হসপিটালে আরও কয়েকটি বাচ্চা জন্ম নেয়, কিন্তু তাদের চাহিদা ছিল একটি নির্দিষ্ট সময়। সেই নির্দিষ্ট সময় দিব্যার এবং শহরের আরও 2 জন মহিলার বাচ্চা জন্ম নেয়। তবে অন্য 2টি বাচ্চা ছিল মেয়ে। একমাত্র দিব্যার সন্তান ছেলে। যেহেতু দম্পতি ছেলে সন্তান চেয়েছিল, তাই বারাদা দিব্যার সন্তানকে চুরি করতে বলে। হসপিটালের সার্ভারে সকল তথ্য আপলোড হওয়ার সাথে সাথেই বারাদা সমস্ত তথ্য পেয়ে যান। সঙ্গে সঙ্গে অন্য হসপিটাল থেকে একজন ছেলে সন্তান চুরি করে নিয়ে আসা হয়। মূর্তির এজেন্সিতে কর্মরত ওই নার্স বাচ্চাটিকে নিয়ে ফিডিং রুমে অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর দিব্যার বাচ্চা অবজারভেশন রুমে রাখা হলে 2 বোন মিলে বাচ্চাদের অদল বদল করে দেন এবং হাতের ট্যাগও পরিবর্তন করেন। এর পাশাপাশি বারাদা ওই সফটওয়্যার থেকে ওই বাচ্চার ডিটেলসও পরিবর্তন করে দেন। এর কিছুক্ষণ পরেই সেই বাচ্চাটিকে দিব্যার কাছে পৌঁছে দেওয়া হয়। অন্যদিকে ওই নার্সের যমজ বোন সেই বাচ্চাটিকে হসপিটাল থেকে নিয়ে মূর্তির এজেন্সি লোকদের কাছে হস্তান্তর করে। এক পর্যায়ে সেই বাচ্চা বারাদার কাছে চলে আসে আর বারাদা তা এখন এনআরআই দম্পতির কাছে হ্যান্ডওভার করে। এখন রাজেন্দ্র হত্যা প্রসঙ্গে আসি। বারাদা কেন রাজেন্দ্রকে হত্যা করল? বারাদা পুরোপুরি সচেতন ছিল যে রাজেন্দ্র নেশার করে সবকিছু ফাঁস করে দিতে পারে। যেহেতু আনান ইতিমধ্যেই রাজেন্দ্র পর্যন্ত পৌঁছে গেছে, বারাদা কোনো ঝুঁকি নিতে চায়নি। তাই রাজেন্দ্র কিছু বলতে পারার আগেই বারাদা তাকে খুন করে। বর্তমান দৃশ্যে দেখা যায় ওই এনআরআই দম্পতি আগামীকাল দেশ ত্যাগ করবে, কিন্তু যাওয়ার আগে তারা বারাদার সঙ্গে দেখা করতে চান। বারাদাও সব সময়ের মতো তাদের মন্দিরে আসতে বলেন। অপরদিকে দিব্যা তার প্রতিবেশীদের কথা মতো তাদের সাথে তার বাচ্চা ফিরে পাওয়ার আশায় প্রার্থনা করতে মন্দিরে আসে। একই সময় ওই এনআরআই দম্পতিও দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য মন্দিরে উপস্থিত। ওই এনআরআই দম্পতির কাছে থাকা বাচ্চাটি তখন কান্না করছে আর মহিলা কোনোভাবেই তাকে শান্ত করতে পারছে না। এটা দেখে দিব্যা বাচ্চাটিকে কোলে নেন এবং মুহূর্তেই বাচ্চাটির কান্না থেমে যায়। মায়ের কোলে বাচ্চার ঠিক অবস্থা আর মায়ের মনেও এক ধরনের অনুভূতি জাগে। আর এই সময় মন্দিরের পুরোহিতের থেকে দিব্যা বাচ্চাটির জন্ম তারিখ সম্পর্কে জানতে পারে, যা তার বাচ্চার সাথে পুরোপুরি মিলে যায়। আর এতে দিব্যার মনে সন্দেহ হয়। বারাদা এসে দেখলো বাচ্চাটি দিব্যার কোলে রয়েছে, আর তাই তখনই বারাদা বাচ্চাটিকে তুলে এনআরআই দম্পতির কাছে হস্তান্তর করে বলে, আপনারা এখান থেকে চলে যান।
এতে করে দিব্যার সন্দেহ আরও প্রবল হয়। সে তাদের পিছু করতে শুরু করে। এদিকে আনান ও বারাদার খোঁজে মন্দিরে আসে। এই সময় তার দিব্যার সাথে দেখা হয়। দিব্যা তাকে সব ঘটনা খুলে বলে। আনান লক্ষ্য করে বারাদা বাচ্চাটিকে নিয়ে পালিয়ে যাচ্ছে। এই সময় আনান দৌড়ে গিয়ে তাদের কাছ থেকে বাচ্চাটিকে ছিনিয়ে নেয় এবং নিজে সন্তানের সঠিক কুল অর্থাৎ দিব্যার কাছে পৌঁছে দেয়। এই সময় আনানের সাথে বারাদার লোকদের লড়াই শুরু হয়। এক পর্যায়ে আনানের লড়াই শুরু হয় বারাদার সাথে। বারাদাও মারার চেষ্টা করছিল। ঠিক তখনই পিছন থেকে ছুরি হাতে একজন লোক এগিয়ে আসে। তবে সে আনানকে মারার জন্য না, বরং সে এসে বারাদার পেটে চাকু ঢুকিয়ে দেয়। এরপর আমরা জানতে পারি এই লোকটি মূলত মৃত রাজেন্দ্রের ছেলে। আনান এতদিন ধরে যাদের আটক করেছিল সবাইকে একটি লজে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। সেই লজেই রাজেন্দ্রের ছেলে ছিল। সেখানে অবস্থানকালে সে জানতে পারে যে বারাদা তার বাবাকে হত্যা করেছে। নিজের বাবার খুনের প্রতিশোধ নিতে সে বারাদাকে হত্যা করে। ফলে এদিকে দিব্যা তার বাচ্চাকে ফিরে পায়, অপরদিকে রাজেন্দ্রের ছেলে তার বাবার খুনের প্রতিশোধ নেয়। আর বারাদা অবশেষে তার কৃতকর্মের ফল ভোগ করল। আর মুভিটি এখানেই সমাপ্ত হয়।